আবহাওয়া অফিস এবং উপকূলীয় এলাকায় আছেন আমাদের সহকর্মীরা, তাদের কাছ থেকে সবশেষ তথ্য জানবো, সেটি অবশ্যই আমাদের সহকর্মীরা জানাবেন। আমাদের সহকর্মী আছেন স্টুডিওতে, তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো। মাহমুদা, মমতা এবং শাফাত, আপনাদের দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এই যে ঘূর্ণিঝড় রিমাল, এটি কিন্তু আমরা সারাদিন ধরেই এর বিভিন্ন আপডেট দিচ্ছি। আমাদের সহকর্মীরা একেবারে এই যে বাংলাদেশের যে ব্যাস যতটুকু পড়েছে, খেপুপাড়া থেকে শুরু করে সাতক্ষীরার সুন্দরবন এলাকা পর্যন্ত, আমাদের পটুয়াখালীতে আমাদের সহকর্মীরা রয়েছে, নোয়াখালীর হাতিয়াতে আমাদের সহকর্মীরা রয়েছে, মোংলাতে রয়েছে, বাগেরহাটে রয়েছে, খুলনায় রয়েছে, সাতক্ষীরায় রয়েছে, সব সহকর্মীরা এক এক করে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এবং সব জায়গা থেকে সর্বশেষ আপডেট জানাবো। কতটুকু পানি বাড়লো এবং একটু পরে জোয়ার হচ্ছে নদীতে, কোনো ধরনের আশঙ্কা রয়েছে কিনা, কোথাও নদী ভাঙন হলো কিনা, জলোচ্ছ্বাস এরই মধ্যে কোন কোন এলাকায় প্লাবিত হয়েছে, সব খবর নিয়ে আমার সাথে সহকর্মীরা যুক্ত হচ্ছেন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি বিভিন্ন উপকূলে। তার আগে, সবার আগে আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব রাজধানীর আগারগাঁওয়ে। একেবারে আবহাওয়া অধিদপ্তরের সহকর্মী বনি ইবনে কামাল রয়েছেন। বনি ইবনে কামাল, সর্বশেষ যে 14 নম্বর বুলেটিন, তারপরের কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, 14 নম্বর যে বুলেটিনটি দেওয়া হয়েছে সেটি কিন্তু সন্ধ্যা 6টার আপডেট, এবং তার পরবর্তী যে অবস্থান আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি, খেপুপাড়া সাতক্ষীরার যে ব্যাসটি এলাকাটি রয়েছে সেখানে কিন্তু এরই মধ্যে এই যে ঘূর্ণিঝড় রিমাল তার কেন্দ্রটি কিন্তু প্রবেশ করেছে এবং এটি আরও 1 থেকে 2 ঘন্টার মধ্যে পুরোপুরি কেন্দ্রটি প্রবেশ করবে, অর্থাৎ কেন্দ্রটি উপকূল ছুঁয়েছে। এবং বলা হচ্ছে যে আগামী 7 ঘন্টার মধ্যে, 5 থেকে 7 ঘন্টার মধ্যে পুরো যে ঘূর্ণিঝড়টি রয়েছে সেটি উপকূল অতিক্রম করবে। এবং এখন পর্যন্ত আমরা যে তথ্য পাচ্ছি সে তথ্য বলছে এই ঘূর্ণিঝড়টি আরো উত্তর দিকে অগ্রসর হয়ে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহ যে বেল্ট রয়েছে সেই দিকে যাওয়ারই কিন্তু এখন পর্যন্ত সম্ভাবনা রয়েছে। আমরা জানতে চেয়েছিলাম যে এখন পর্যন্ত আসলে জলোচ্ছ্বাসের কোনো তথ্য আছে কিনা, তা আমাদেরকে আবহাওয়া অধিদপ্তর এখন পর্যন্ত জলোচ্ছ্বাসের কোনো তথ্য দিতে পারেনি। তবে তারা বলছে যেহেতু এখনো ঘূর্ণিঝড়টি বিদ্যমান রয়েছে এবং সেটি উপকূল অতিক্রম করা শুরু করেছে, সেক্ষেত্রে যেহেতু রাত 9:40 থেকে 45-এর দিকে জোয়ারের সময়, সেক্ষেত্রে তখন কিন্তু এই যে জলোচ্ছ্বাসের যে বিষয়টি সেটি হতেই পারে এবং সেই জলোচ্ছ্বাস হতে পারে। এই মুহূর্তে যারা আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন, আমরা খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য তুলে ধরতে চাই। এক হচ্ছে ঘূর্ণিঝড়ের এই মুহূর্তে যে কেন্দ্র, সেই কেন্দ্রের ভিতরে বাতাসের গতিবেগ এখন কত আছে এবং পুরো ঘূর্ণিঝড়ের যে ঘূর্ণাবর্তটা সেটি কত কিলোমিটার বেগে আসলে উপকূল অতিক্রম করছে। এখন পর্যন্ত আমরা যেটা দেখছি, এই ঘূর্ণিঝড়ের কেন্দ্রে আসলে যে বাতাসের গতিবেগ 90 থেকে 120 কিলোমিটার প্রতি ঘন্টায় বলা হচ্ছিল, সেটি কিন্তু এখনো প্রকৃত মেজারমেন্ট যেটা সেটা আর দেওয়া যাচ্ছে না। অর্থাৎ এখন পর্যন্ত এটাই যে শেষ ধারণা দেওয়া হয়েছিল সেই ধারণার মধ্যে রয়েছে। এবং এই উপকূলে যখন আঘাত এনেছে, এটা কত বেগে আঘাত এনেছে বা এটা কতটুকু শক্তিশালী অবস্থানে রয়েছে সেই জিনিসটি কিন্তু এখন নির্ণয়ের কাজ চলছে। অর্থাৎ এটি নির্ণয় হতে আরো 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। তারপরে আসলে তারা বলতে পারবেন যে প্রপারলি বা এক্স্যাক্টলি কতটুকু গতিবেগে এটা আঘাত হানলো। তবে আমরা যদি ঘূর্ণিঝড় আইলার সাথে তুলনা করতে চাই, ঘূর্ণিঝড় আইলা যখন আঘাত হানে তখন কিন্তু এটার ঘূর্ণিঝড় আইলার গতিবেগ ছিল, বাতাসের গতিবেগ ছিল সর্বোচ্চ 110 কিলোমিটার, সেই জায়গায় কিন্তু এটা 120 কিলোমিটার, অর্থাৎ ঘূর্ণিঝড় আইলার সমতুল্য কিন্তু এই ঘূর্ণিঝড়টি বলা যায়। তবে যেহেতু এটি মনসুন সময় হচ্ছে বা বর্ষার মৌসুম শুরু হওয়ার আগে আছে, সে কারণে এই যে বৃষ্টিপাতের সংখ্যাটা কিন্তু অনেকটা বেশি হবে। এবং আবহাওয়া অফিস থেকে বলা হচ্ছে যে আগামীকালকে ঢাকা সহ সারা দেশেই টানা বৃষ্টি হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বাসার বনি, সর্বশেষ বুলেটিন অনুযায়ী যেটি বলা হচ্ছে বা তারপরে যে ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্র সেটি মোংলার দক্ষিণ পশ্চিম অঞ্চল দিয়েই যাচ্ছে এবং এর ব্যাস খেপুপাড়া থেকে একেবারে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ পর্যন্ত বিশাল এলাকা, বিশাল উপকূল জুড়েই যাচ্ছে। তো তার মানে হচ্ছে যে মূল যে কেন্দ্র, সেই কেন্দ্রের মূল ধাক্কাটা বাংলাদেশের একেবারে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের যে 10,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবন রয়েছে তার উপর দিয়েই যাচ্ছে বলতে গেলে, যেহেতু মোংলার দক্ষিণ পশ্চিম অঞ্চল বলতেই একেবারে খুলনার কয়রা, সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, এই যে সুন্দরবন এলাকা জুড়ে। তো সেক্ষেত্রে সুন্দরবনের কারণে লোকালয় খানিকটা সেভ হচ্ছে কিনা, কর্মকর্তারা কি বললেন? দেখুন, ঘূর্ণিঝড় যখন স্থলভাগে ওঠে সমুদ্র থেকে তখন কিন্তু সেটা বিভিন্ন কারণে বেগ পেতে থাকে এবং যেহেতু আমাদের সুন্দরবন রয়েছে, সুন্দরবনের অংশ দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা একটা বড় ধরনের বেগ পাবে এবং সেটি ক্রমান্বয়ে তার শক্তি হারাবে এবং এটাই সচরাচর হয়ে থাকে এবং এই ঘূর্ণিঝড়ের ক্ষেত্রেও এটাই হতে যাচ্ছে। তবে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতি কি পরিমাণ হবে সেটা কিন্তু বিশ্লেষণ করার সময় আসেনি, কেননা এখনো জোয়ারের সময় বাকি আছে, জলোচ্ছ্বাসের যে মূল সময়টা সেটাই কিন্তু এখনো বাকি রয়েছে। সেটা যখন হবে তখন বোঝা যাবে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হলো বা কি পরিমাণ জলোচ্ছ্বাস হলো। এখনো কিন্তু সেটার আসলে সঠিক তথ্য বা মেজারমেন্ট করার মতো সময় আসেনি, এমনটি বলতে চাচ্ছেন আবহাওয়াবিদরা। জি বনে, আপনি একেবারে মূল কেন্দ্রে রয়েছেন, সারা দেশের যত আবহাওয়া কেন্দ্র রয়েছে সবাই এই মুহূর্তে একেবারে সর্বোচ্চ চেষ্টা করছেন সর্বশেষ আপডেটগুলো আগারগাঁওয়ের যে আবহাওয়া অধিদপ্তরে দিতে।
আপনার কাছ থেকে আমরা এই জন্য একেবারে সর্বশেষ তথ্য জেনে যেতে চাই। আমাদের আরও সহকর্মীরা রয়েছে, আমার সর্বশেষ একটু জানার আছে, সেটি হচ্ছে এখন পর্যন্ত আর কতক্ষণ লাগতে পারে এই ঘূর্ণিঝড়ের যে মূল কেন্দ্রের পুরো অংশটা বাংলাদেশের উপকূল অতিক্রম করতে, কোনো ধারণা দিয়েছেন? দেখুন, ঘূর্ণিঝড়ের কেন্দ্র যেটি, কেন্দ্রটার যে ব্যাস সেটা কিন্তু প্রায় 50 থেকে 60 কিলোমিটারের মতো। এই কেন্দ্রের কিছুটা অংশ উপকূলে উঠেছে, অর্থাৎ পুরো কেন্দ্রটা এখনো কিন্তু উপকূলে ওঠেনি। সেটা উঠতে 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে এবং এই পুরো ঘূর্ণিঝড়টির যে কেন্দ্র সেটা এই উপকূল অতিক্রম করে আরো উত্তর দিকে অগ্রসর হবে, অর্থাৎ ঢাকা ময়মনসিংহের দিকে অগ্রসর হবে। সেটা অগ্রসর হতে এবং সেটা মোটামুটি নিষ্ক্রিয় হতে বা স্থল লঘুচাপে পরিণত হতে কিন্তু আরো 7 ঘন্টার মতো সময় লাগবে, এমনটি ধারণা দিচ্ছে আমাদেরকে আবহাওয়া অফিস। আপনি থাকুন আমাদের সাথে। আমরা এই মুহূর্তে সরাসরি একেবারে উপকূলে যেতে চাই, যেখান থেকে ঘূর্ণিঝড়ের মূল কেন্দ্র একেবারে বাংলাদেশ ভারত জুড়ে আসছে। একেবারে বাংলাদেশের লোকালয়ের শেষের দিকে রয়েছেন খুলনার কয়রার একেবারে কেন্দ্রে মূল উপজেলা প্রপারের কাছাকাছি রয়েছেন আমাদের সহকর্মী ওমর ফারুক। এই কয়রা একেবারে সিডর থেকে শুরু করে আইলা, মহাসেন, এরপরে এই যে রোয়ানু, বুলবুল, সবসময় কয়রাবাসী সবসময় ভিকটিম, বছরের পর বছর তারা কিন্তু প্লাবিত থাকে, বাদ দেওয়া সম্ভব হয় না। আপনি সেই কয়রাতে রয়েছেন, এখন সেখানকার অবস্থা কি? বিশেষ করে কয়রার এক পাশ দিয়ে গেছে কপোতাক্ষ নদী এবং আরেক পাশে সুন্দরবন, বেতকাশি, দক্ষিণ কয়রা, এই বেশ কিছু এলাকা রয়েছে খুবই ঝুঁকিপূর্ণ। একটু জানাবেন সর্বশেষ কি অবস্থা সেখানে? দেখুন, আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, কয়রার মদিনাবাদ লঞ্চঘাটের 1 নম্বর লঞ্চঘাট, সেই জায়গাটিতে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচন্ড বাতাস, ঝড়ো বাতাস বইছে, সাথে বৃষ্টি হচ্ছে। আমরা একটু আগে গিয়েছিলাম সুন্দরবনের যে কয়রাতে 5 নং ইউনিয়নে, সেই জায়গাও প্রচন্ড বাতাস এবং সেই জায়গার যে বেড়িবাঁধ আছে সেই বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু বিভিন্ন জায়গা দিয়ে পানি পড়ছে এবং সেই জায়গায় আমরা দেখেছি যে বস্তা দিয়ে যে বেড়িবাঁধগুলোকে ঠিক করছে। আমরা যে জায়গাতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে কিন্তু প্রচন্ড সেই পরিমাণ বাতাস বইছে এবং সেই সব সাথে বৃষ্টি তো আছেই। আমরা যদি একটু বলি যে একটু আগে কিন্তু ভাটা শুরু হয়েছে, এখন ভাটা রয়েছে, তবে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে কিন্তু সেই জায়গায় জোয়ার আসার একটি সম্ভাবনা রয়েছে এবং জোয়ার আসার পরেই কিন্তু যে এখানে কিন্তু যে বেড়িবাঁধ আছে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন স্থানীয়রা। তবে স্থানীয়দের, আমরা যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেই জায়গাটি প্রায় 50 কিলোমিটারের মতো বেড়িবাঁধ এবং বেড়িবাঁধের যে জায়গাটি সেই জায়গাটিতে কোনোভাবেই কিন্তু কোনো রকম নিরাপত্তা বলয় নেই। এবং এই জায়গায় কিন্তু আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে বেড়িবাঁধ কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা আছেন। তবে এখন কিন্তু যে ঘূর্ণিঝড়ের পুরোপুরি প্রভাবটা পড়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এই জায়গাটিতে দাঁড়িয়ে থাকা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে এবং সেই জায়গার পাশাপাশি এখানে যে গাছপালাগুলো আছে, আমরা একটু আগে গাড়ি দিয়ে আসছিলাম, অনেক জায়গায় কিন্তু গাছ ভেঙে পড়েছে কয়েকটি জায়গায় এবং শেল্টার যে হাউসগুলো আছে, শেল্টার যে কক্ষগুলো আছে, আশ্রয় যে জায়গাগুলো আছে, সেই জায়গা কিন্তু এখানকার মানুষজন যাওয়া শুরু করেছে। ওমর ফারুক, আপনি বলছিলেন যে কয়রার মদিনাবাদ লঞ্চ ঘাটে, এবং বলতে গেলে বাংলাদেশের শেষে লঞ্চের যে নৌ রুট, সেই নৌ রুটের একেবারে শেষের দিকে এই মদিনাবাদ লঞ্চ ঘাট, ওপারে সাতক্ষীরার এলাকা শুরু, কপোতাক্ষ নদের ওপারে। একটু জানতে চাই, এই লঞ্চ ঘাটের দুই পাশেই কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ এলাকা রয়েছে, প্রতিনিয়ত জিও ব্যাগ ফেলে বাদ দেওয়া হয়। কয়রা প্রপার মূলত ভাঙে সেখান থেকে। আজকের কি অবস্থা সেখানে? কোনো ব্যবস্থা পানি উন্নয়ন বোর্ড নিয়েছে কিনা, নাকি রাতের ভিতরে কোনো বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে পারে এই বাঁধ? আমি যে জায়গায় যাচ্ছি মদিনাবাদ, সেই জায়গার ওপাশে কিন্তু আশাশুড়ি এবং সেই আশাশুড়িতে কিন্তু প্লাবিত হয়ে গেছে পানিতে, আমরা একটু আগে দেখেছিলাম। এর বাইরে এই জায়গাটিতে কিন্তু এই পর্যন্ত পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা কোনো ধরনের ব্যবস্থা নিতে দেখিনি। তবে আপনাকে বলে রাখি, সুন্দরবন সংলগ্ন যে জায়গাটি রয়েছে সেই জায়গাটি হচ্ছে, আমরা দেখেছি যে সেখানকার পানি উন্নয়ন বোর্ড স্থানীয়রা জিও ব্যাগ দিয়ে সেই বেড়িবাঁধটিকে তারা সংস্কার করছে এবং সেই বেড়িবাঁধের উপর দিয়ে কিন্তু পানি প্রবাহিত হয়েছে। তবে তাদের ধারণা একটু পরে যে জোয়ার আসবে, সেই জোয়ারের উপর জোয়ার আসবে, সেই জোয়ার কিন্তু সেই
বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে বলে তাদের একটি ওমর ফারুক, একদম ছোট্ট করে আরেকটা বিষয় একটু জানতে চাই। সরকারের তরফ থেকে, সচিবালয় থেকে, বিভিন্ন মন্ত্রণালয় থেকে বলা হয়েছে সবার ছুটি বাতিল করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ড, জনপ্রশাসন, ফায়ার সার্ভিস, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই বলেছে, সবাই এই মুহূর্তে মাঠে রয়েছে। এমনকি বন বিভাগ তো আছেই, আপনি একেবারে সুন্দরবনের কাছে আছেন। এই যে এতগুলো বিভাগ, কর্মকর্তা কর্মচারী, তাদের আনাগোনা বা তাদের কার্যক্রম কি দেখেন মাঠে? দেখুন, আমি সুন্দরবন সংলগ্ন যে কয়রা 5 নং ইউনিয়নে সেখানে গিয়েছি। সেখানে আমি এই অঞ্চলের যে নির্বাহী কর্মকর্তা তাকে আমি দেখতে পেয়েছি, এখানকার আনসার সদস্যকেও দেখতে পেয়েছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্য জায়গার যে পানি উন্নয়ন বোর্ডের কাউকে আমরা এই পর্যন্ত দেখতে পাইনি, অন্তত আমি দেখতে পাইনি। এখন এই যে জায়গাটিতে আছি সেই জায়গায় কিন্তু ঝুঁকিপূর্ণ একটি বেড়িবাঁধ, সেখানেও কিন্তু আমরা কাউকে দেখতে পাইনি। কারণ হচ্ছে এখানে স্থানীয়দের তো আমরা সেইভাবে দেখতে পাইনি, কারণ স্থানীয়দের অনেকেই এখন শেল্টার যেখানে যে আশ্রয় নেওয়া হয়, সেখানে ঘূর্ণিঝড় আছে, সাইক্লোন শেল্টার, সেইখানে চলে গিয়েছে। এবং সেইখান থেকে কিন্তু আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, শুধুমাত্র নারীরাই কিন্তু সেখানে যাচ্ছে, পুরুষরা কিন্তু বাড়িতে বসে তাদের ঘর বাড়ি পাহারা দিচ্ছে। এই হচ্ছে এখানকার সর্বশেষ। ওমর ফারুক, আপনি যেখানে রয়েছেন প্রচন্ড বৃষ্টি এবং বাতাসের শব্দে আমরা ঠিকমতো আপনাকে শুনতে পাচ্ছিলাম, তবে সেখানকে এই মুহূর্তে যে বেশ আশঙ্কাজনক একটা পরিস্থিতি, প্রচন্ড বাতাস বইছে আমরা বুঝতে পারছি। আপনি থাকুন আমাদের সাথে, একটু নিরাপদে থাকুন। আমরা সরাসরি যেতে চাই মোংলাতে। সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, বিশেষ করে খুলনা এলাকার সবচেয়ে ভয়াবহ যেই নদীটি এবং যেই নদীর জলোচ্ছ্বাসে বিশেষ করে খুলনার একেবারে দাকোপ, এপারে রয়েছে নলিয়ান শিবসা চ্যানেলের, ওপাশে বাগেরহাটের মোংলা রয়েছে, ইভেন মোড়েলগঞ্জ পর্যন্ত যে নদীর পানিতে সবচেয়ে বেশি প্লাবিত হয়, আপনি ঠিক তার পাশে রয়েছেন পশুর চ্যানেল। এখন এই পশুর নদীর কি অবস্থা? কারণ সরাসরি সুন্দরবনের ভেতর দিয়ে এসেছে। আমরা খবর পেয়েছি যে পশুর নদীর দুই পাড়ে, বিশেষ করে করমজল এলাকা, হিরন পয়েন্ট এলাকা, সুন্দরবনের বিভিন্ন এলাকা এরই মধ্যে প্লাবিত হয়ে গেছে। তো এখন আসলে মোংলার কি অবস্থা, আর পোর্টের খবর তো বলবেনই। পশুর নদীর যে কথাটি আপনি বলছিলেন সেই কথা দিয়ে বলি, সকাল থেকেই পশুরে যে পানির চাপ, সেই পানির চাপটা বেশি ছিল এবং স্বাভাবিক সময় থেকে 2 থেকে 5 ফিট পানি বেশি রয়েছে, এবং যার কারণে সুন্দরবনের করমজল, দুবলা সহ অন্যান্য যে 16টি ক্যাম্প রয়েছে, সেই 16টি ক্যাম্পই কিন্তু এখন প্লাবিত হয়ে গেছে। পাশাপাশি মোংলার আপনার জয়মনির কোলের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেখানে পানি প্লাবিত হয়েছে এবং সেখানে প্রায় বেশ কয়েকটি ঘর পানিতে ডুবে গেছে, যার কারণে ওইখানকার মানুষদেরকে উপজেলা প্রশাসন তাদেরকে ওখান থেকে উঠিয়ে নিয়ে এসে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসছে। পাশাপাশি শরণখোলার একটি সুইচ গেটের পাশে সেখানে ভাঙন দেখা যায় এবং সেই ভাঙন থেকেও পানি ঢুকেছে এবং সেখানেও কিছু অঞ্চল পাশে প্লাবিত হয়ে গেছে। আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে মোংলার একটি বেশ কয়েকটি নিম্ন অঞ্চল রয়েছে যেখানে আসলে বাঁধের খুবই নাজুক অবস্থা, সেই অবস্থা কারণে সেখানকার জোয়ারের পানিতে পানি প্লাবিত হয়ে সেখানে পশুরের ওপারের কথা, অর্থাৎ নলিয়ান এবং দাকোপ, বানিয়াসান্তার যে কথা, সেখানে আমরা যেটা জানতে পেরেছি যে সেখানে ইতিমধ্যে বাঁধ উঠছে, রিং বাঁধ উঠছে, পানি প্রবেশ করছে লোকালয়ে এবং মানুষ আসলে তাই সেখান থেকে সরে গিয়ে তারা পার্শ্ববর্তী তাদের উঁচু স্থানে তাদের যে আত্মীয় স্বজন আছেন তাদের বাড়িতে যাচ্ছেন, কেউ কেউ আশ্রয় কেন্দ্রেও যাচ্ছেন। তবে আশ্রয় কেন্দ্রে মানুষের যাওয়ার পরিমাণটা খুবই কম। এখানকার উপজেলা স্থানীয় যারা প্রশাসন রয়েছেন তারা বারবারই একটি কথা বলছে যে আশ্রয় কেন্দ্রে মানুষকে নিয়ে যেতে তাদেরকে আসলে অনেকটা বেগ পেতে হচ্ছে। আমরা স্থানীয়দের সাথে যখন কথা বলেছি, তারা আসলে তাদের যান এবং তাদের যে সম্পদ রয়েছে সেই সম্পদ এবং গৃহপালিত পশু পাখি রেখে আসলে মানুষ আসলে যাচ্ছেন না এবং বাতাস বইছে এবং যত সময় বাড়ছে এই বাতাসের বেগ কিন্তু তত বাড়ছে। তবে পশুর নদী এখন শান্ত রয়েছে, কারণ এখন ভাটা চলছে। আরো রাত 12টার পর থেকে জোয়ার শুরু হবে এবং বাতাসের বেগ যেভাবে বাড়ছে সেইভাবে যদি বাড়তে থাকে তাহলে এই যে প্লাবিত হওয়ার পরিমাণ, এই প্লাবিত হওয়ার পরিমাণটি আরো বাড়বে এবং দাকোপ এবং মোংলা সহ দক্ষিণ পশ্চিম অঞ্চলের যে মাছের ঘেরগুলো রয়েছে সেই মাছের ঘেরগুলো হচ্ছে সব থেকে বেশি পরিমাণে ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জেলা প্রশাসন এবং স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা ঘূর্ণিঝড় মোকাবেলা বিষয় একটু আসতে চাই। আপনি যেখানে রয়েছেন তার পাশে পশুর চ্যানেলের একেবারে উপর দিকে দাকবের ঠিক পাশে বাংলাদেশের অন্যতম বড় কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্র রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখানে সেটা নিরাপত্তা কেমন রয়েছে? আরেকটি বিষয় যে কোস্ট গার্ড এই মুহূর্তে প্রস্তুত আছে, দরকার হলে তারা মুভ করবে। মোংলাতে তো আছেন কোস্ট গার্ডের বড় ঘাঁটি, সেখানে কি দেখছেন বা কি জানা যাচ্ছে?
মোংলাতে আসলে প্রশাসনের বিভিন্ন স্তর তারা কাজ করছে, যেমন কোস্টগার্ড কাজ করছে, পাশাপাশি আমরা দেখেছি যে নৌবাহিনী তারাও তেমনি একইভাবে কাজ করছে। এবং আপনি জানেন যে পশুরের যে সকালের দিকে পশুরের যে আসলে একটা ভয়াবহ রূপ, সেই রূপের একটি কারণে কিন্তু একটি নদী পারাপারের ট্রলার সেখানে কিন্তু অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ার কারণে সেই ট্রলারটি আসলে স্রোতের বেগে আসলে একেবারে কুলের কাছে গিয়ে 60 জন যাত্রী নিয়ে পড়ে যায়। যদিও সেখানে কোনো যাত্রী নিখোঁজের সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং ট্রলারটি পরবর্তীতে ফায়ার সার্ভিস এবং নৌবাহিনী তারা কিন্তু সেটা উদ্ধার করেছে। আর রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে যে বিষয়টি বলছেন, আমি এখন দাঁড়িয়ে আছি আসলে মোংলা পোর্টে, এর থেকে আসলে কিছু দূর এগোলে হচ্ছে আপনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র। এখনো পর্যন্ত যেহেতু ভাটা চলছে, বাতাসের বেগ চলছে, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আসলে সেই ধরনের তেমন কোনো ক্ষয়ক্ষতির সংবাদ আমরা এখন পর্যন্ত তাদের কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারিনি। তবে যেটি ধারণা করা হচ্ছে যে সামনে যে জোয়ারটা আসছে এবং বাতাসের যে বেগ যেটি যেভাবে বাড়ছে, অতএব এখানে প্লাবিত হওয়ার পরিমাণটা আশঙ্কাটা আসলে মানুষ খুব বেশি করছে। আপনি জানেন যে আয়লার সময় কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা অনেক কম ছিল, সেই পরিমাণটা আমরা কিন্তু এখনো দেখছি যে আপনার মোংলাতে আমরা সকাল থেকেই দেখছি যে খুব বেশি বৃষ্টি হচ্ছে না এবং পানির উচ্চতা অনেক বেশি এবং পুরো একটা আবহাওয়াটা একটা দমকা আবহাওয়া ছিল সকাল পর্যন্ত। এবং সকালের পর থেকে আমরা দেখছি যে আস্তে আস্তে বাতাসের বেগ বেড়েছে এবং তখন জোয়ার ছিল দুপুরের দিকে, সেই জোয়ারের সময় আমরা দেখেছি যে পশুর এবং মোংলা এবং ঘষিয়াখালী চ্যানেল এই জায়গাটাতে কিন্তু নদী আসলে অনেকটাই বেশি উত্তাল। এবং 4 নম্বর যে নৌ সতর্কতা সংকেত, সেই নৌ সতর্কতা সংকেত দেওয়ার কারণে কিন্তু আমরা দেখেছি যে আপনার সেখানকার যে নৌযানগুলো, সেই নৌযানগুলো চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এই মোংলা আপনি জানেন যে মোংলা ঘাটের সঙ্গে এবং মোংলা পৌরসভার সঙ্গে যে সংযোগ যে ঘাটটি, সেখানে একটি ফেরি চলাচল করে, সেই ফেরি চলাচলটিও কিন্তু প্রশাসনকে আমরা দেখেছি যে এক পর্যায়ে অনেক মানুষ এপারে পারাপারের জন্য অপেক্ষমান থাকা সত্ত্বেও তারা ফেরি চলাচলটি বন্ধ করেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি আপনার মোংলা বন্দরে। মোংলা বন্দরে যে 6টি জাহাজ ছিল, সেই 6টি জাহাজ হারবাড়িয়াতে বহির্নোঙরে রাখা হয়েছে। এখন মোংলা বন্দরের সমস্ত কার্যক্রম সকাল থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে, এখনো বন্ধ রয়েছে। যে কাজটি আসলে এখন মোংলা বন্দরে চলছে, মোংলা বন্দরের বাহির জেটিতে যে গাড়িগুলো পড়েছিল, ইম্পোর্ট আমদানি করা যে গাড়িগুলো পড়েছিল, সেই গাড়িগুলোকে তারা আসলে এখন শেডের ভিতরে নিচ্ছে। আমরা সন্ধ্যার পর থেকেই দেখছি যে এই বাইরের গাড়িগুলোকে তারা শেডের ভিতরে নিচ্ছে, যাতে করে রাতে যদি বাতাসের বেগ বাড়ে বা অবস্থার যদি আরো পরিণতি হয়, তাহলে সেই ক্ষেত্রে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই প্রস্তুতি নিয়েছে। মোটামুটি মূলত ঘূর্ণিঝড়ের যে বিরূপ প্রভাব। অভিজিৎ পাল, আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু এর পরের বুলেটিনে নিশ্চয়ই আপনার কাছ থেকে জানতে চাইবো, 2-3 দিন ধরে আসলে সর্বোচ্চ সতর্কতার মধ্যে দিয়ে যাচ্ছে, ব্যবস্থা নেওয়া হচ্ছে, এখন কেন পোর্টের একেবারে শেষ মুহূর্তে আছে শেডে গাড়িগুলো নেওয়া হচ্ছে বা এত গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে, সেই তথ্য আপনার কাছ থেকে জানবো। আপনি থাকুন আমাদের সাথে। আমরা সরাসরি চলে যাব নোয়াখালীতে, সেখান থেকে সহকর্মী খালেদ রায়হান রয়েছেন। খালেদ রায়হান, নোয়াখালীর একেবারে দ্বীপ এলাকা হাতিয়া সন্দ্বীপ এইসব এলাকার কি খবর? নিম্ন এলাকায় এখন পর্যন্ত কোথায় কোথায় পানি ঢুকেছে? আর নোয়াখালীর প্রশাসন, একটু যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, যে প্রশাসনের কার্যক্রম বাস্তবতা বা মানে কিভাবে ওখানে কাজে লাগানো হচ্ছে, কতটা মানুষকে আসলে ঠিক আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য মাঠে নেমেছেন সাধারণ মানুষকে নেওয়ার জন্য প্রশাসন বা যারা জনপ্রতিনিধি রয়েছেন? আমরা শুধু শুনছি যে তারা আসছেন না। দেখুন, প্রথম বিষয়টি হচ্ছে এইখানে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, চেয়ারম্যান ঘাট, আর নোয়াখালীর সুবর্ণচর ঠিক কিছু পরেই তারপরেই কিন্তু আসলে রয়েছে হাতিয়া নামক যে জায়গাটি, সেই জায়গাটি। এখানে কিন্তু এত বাতাস, যেখানে দাঁড়িয়ে থাকাটাই আমাদের জন্য মুশকিল হয়ে গেছে। যদিও রাতের অন্ধকার, তারপরেও কিছু দেখানো আমি চেষ্টা করছি যে আমরা ঠিক যে জায়গাটিতে রয়েছি, প্রায় বলা যায় যে আশেপাশের বেশ খানিকটা জায়গায় কিন্তু প্লাবিত হয়ে গেছে। এবং আপনি যে বিষয়টি জানতে চাইছিলেন যে এখানকার যারা মানুষ আছে আশ্রয় কেন্দ্রে তারা গিয়েছেন কিনা, আমরা মোটামুটি বিকেলের পর থেকে এখানে অবস্থান করছি। বিকেলের পর থেকে দেখছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় মাইকিং করা হচ্ছে যাতে সবাই আশ্রয় কেন্দ্রে অবস্থান করেন। যেহেতু এখানে এমনিতেই দুর্যোগ প্রবণ এলাকা, তার উপরে পানি উঠছে, সেটাকে মাথায় রেখে আমরা দফায় দফায় বিভিন্ন রকমের মাইকিং করতে দেখলেও প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা আসলে সেই আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন। এবং আমি ঠিক যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার আধা কিলোমিটারের মধ্যেও একটি আশ্রয় কেন্দ্র রয়েছে এবং সেখানে একজনও কিন্তু যাননি। বিকালের দিকে কয়েকজন নারী সদস্য গেলেও আমি সন্ধ্যার পরে গিয়ে যে তথ্যটি পেয়েছি যে সেখানে একেবারেই কিন্তু তারা যাননি। সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা তো আসলে মাইকিং করছেন, তারা মানুষকে বোঝানোর চেষ্টা করছেন যে সন্ধ্যার পরে যখন ঘূর্ণিঝড়টি প্রথম আঘাত হানবে তার প্রভাবে কিন্তু জলোচ্ছ্বাস যদি হয় তার প্রভাবে কিন্তু খানিকটা পানি বেড়ে যেতে পারে। সেক্ষেত্রে যদি নিরাপদ আশ্রয়ে কেউ না যায় পরবর্তীতে ক্ষতির সম্মুখীন হতে পারে। তবে আমরা অনেককেই আসলে তাদের
কথায় কর্ণপাত খুব একটা করতে দেখি না, যার ফলে যারা এখানে আছেন তারা কিন্তু বলা যায় যে প্রশাসন অনেকটাই নিরপেক্ষ এখানে রয়েছে। এবং আমরা দেখছি যে বৃষ্টি না হলেও গত প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু কোনো বৃষ্টি এখানে নেই, তবে বাতাসের যে প্রবল ধাক্কা সেটি কিন্তু উপলব্ধি করা যাচ্ছে। আমি সহ আমার যিনি ক্যামেরা রয়েছেন তাদের সকলের এখানে দাঁড়িয়ে থাকাটাই কিন্তু একটি মুশকিল হয়ে যাচ্ছে। আমরা একেবারে তীরবর্তী এলাকায় রয়েছি এবং এখান থেকে প্রায় আমি যদি নৌপথে যাই 1 থেকে 1.5 ঘন্টা দূরেই কিন্তু হাতিয়া নামক যে দ্বীপটি রয়েছে সেখানেও আমি খোঁজ নিয়েছি, সেখানেও কিন্তু একই অবস্থা। সন্ধ্যার পরে খানিকটা বৃষ্টি হলে এখন কিন্তু বৃষ্টি থেমে গেছে, তবে প্রচণ্ড বাতাস কিন্তু এই এলাকাতে বইছে। যেমনটি আমরা আগের অন্য প্রতিনিধিদের কাছ থেকে শুনছিলাম যে ইতিমধ্যেই কিন্তু এই যে রিমালের যে অগ্রভাগ সেটি প্রবেশ করেছে এবং এর যে প্রভাব সেটি কিন্তু বিভিন্ন জায়গায় পড়তে শুরু করেছে, বিশেষ করে সাতক্ষীরা, বাগেরহাট ওই অঞ্চলটিতে পড়লেও আমরা যে জায়গাটিতে রয়েছে নোয়াখালী, এটিও কিন্তু একই বেল্ট এবং এই জায়গাটিতেও আমরা একই চিত্র দেখতে পাচ্ছি। নিশ্চয়ই যদিও রাতের অন্ধকারে আমরা খুব বেশি দেখাতে পারছি না, তারপরেও কিন্তু বোঝা যাচ্ছে যে কিছুক্ষণ পরপরই যে স্রোত এখানে এসে আছড়ে পড়ছে তাতে কিন্তু বোঝা যাচ্ছে যে কি পরিমাণের আসলে এখানে যে জায়গা সেখানে কিন্তু বলা যায় যে মোটামুটি ভাবেই যে এখানকার যে প্রভাব সেটি পড়তে শুরু করেছে। বৃষ্টির কথা আসলে এখন পর্যন্ত আমরা বৃষ্টি গত 1 ঘন্টা ধরে দেখিনি, তবে আবহাওয়া অফিস থেকে যেটা বলা হচ্ছে, আবহাওয়া অফিস আমার যে খালেদ রায়হান, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা একটু জানতে চাইবো যে এই মুহূর্তে বাংলাদেশ উপকূল সহ ভারত জুড়ে কিন্তু এই পুরো উপকূল এখন কিন্তু অতিক্রম করছে ঘূর্ণিঝড় রিমাল।